কহিতেছে একস্বরে চিরবিরহীর বাণী নিয়া, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। মহারাজ, কোনো মহারাজ্য কোনো দিন পারে নাই তোমারে ধরিতে, সমুদ্রস্তনিত পৃথ্বী হে বিরাট তোমারে ভরিতে। নাহি পারে তাই এই ধরারে, জীবন উৎসব শেষে দুপায়ে ঠেলে মৃৎপাত্রের মতো যাও ফেলে। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার। বারংবার জীবনে রেখে রাখিতে পারে, আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে। তার নিমন্ত্রণ লোকে লোকে, নব নব পূর্বাচলে আলোকে আলোকে। পর্ব 6। আমার সংসারে কাজের লোকের অভাব নেই। তারা অনুগত, কর্মঠ, সৎ। তা সত্ত্বেও আমি প্রায় সমস্ত ভার বহন করছি। ঘরেই আটকে পড়েছি, তখন কিছু তো একটা করতে হয়। আমার তো এমনটি হওয়ার কথা ছিল না। ঘরে বাইরে ব্যস্ততায় আমার জীবন পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিল। তবু ছেলে মেয়ে দুটো অনেকটা শূন্যতা পূরণ করেছে। চমৎকার আমার ছেলে মেয়ে। তারাও আমার মতো প্রাণ উচ্ছল, চঞ্চল, পাহাড়ি ঝর্ণার মতো। আনন্দে আহ্লাদে সারা বাড়ি মুখর করে রাখে। আমার বাড়ির পোষ্যরাও তাদের সংস্পর্শে এসে সুখ পায়। আত্মীয়রা গর্ব অনুভব করে, বন্ধু বান্ধবরা মুগ্ধ হয়, প্রশংসা করে। শুধু আমার অন্তরের অন্তঃস্থলে টিস টিস করে বেদনা। যদি ওরা আমার ভাগ্য পায়, দেখতে দেখতে ওরাও বড় হয়ে যাচ্ছে। বাসায় বেশিক্ষণ থাকে না। ছেলে মেডিকেল কলেজে, মেয়ে ইংরেজিতে অনার্স পড়ছে। আর কয়েক বছরের মধ্যেই ওরা জীবনে পদার্পণ করবে। ভাবতেই আমার সুখ সুখ বোধ হতে থাকে। তারপর আমি আবার মলিয়াপার বরের পাশে একাকী জীবন যাপন করব। আমার কিছুটি করবার থাকবে না। তখন মনের ভেতর মন লুকিয়ে, কি জন্য আমার জন্ম হয়েছিল, কি করে গেলাম সারা জীবন, কার জন্য, কেন, এসব ভাবতে ভাবতে বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে যাব। কেউ জানবে না, কেউ বুঝবে না আমার অন্তরের অনির্বাণ শিখার কথা, যা আমাকে দগ্ধ করেই মারল, আলো দেয়নি কখনো। কর্ণফুলী নদীর স্রোতের চাইতে দ্রুত আমার জীবনে সময় বয়ে যায়। আমি একদিন ইলিয়াস খানকে বললাম, আমাকে এবার একটু ছুটি দাও। কোথায় যেতে চাও তুমি? সেই চড়ুয়া দেশে, যেখানে আমার বোন ইভা থাকে। তুমি একা যেতে পারবে? শুনে হাসি পেল আমার। হেসে বললাম, কেন পারবো না? আমি তো এখনো এত বুড়ো হয়ে যাইনি। চিন্তা করে দেখি। চিন্তা করার কি আছে? যদি বলো যাও তবে যাব, যদি বলো যেও না তবে যাব না। না, তা বলছি না, তবে ওখানে সামনে শীতকাল, তোমার কষ্ট হবে। তার মুখে আমার কষ্ট হওয়ার কথা শুনে এতকাল পরেও আমার চোখে পানি এসে গেল। গলার কাছে কেমন ভার বোধ হলো। তাই খানিকক্ষণ চুপ করে থেকে বললাম, শীতের পরেই না হয়ে যাই, 2 মাস থাকবো, তারপরে আবার শীতের আগে চলে আসব। অতি উন্নচ্চ স্বরে বলল, ঠিক আছে। উদাস নয়নে সামনে দূরের ধোঁয়াটে পাহাড়ের দিকে দৃষ্টি প্রসারিত করে বসে রইলেন ইলিয়াস খান। অস্তগামী সূর্যের সোনালি আভা তার শান্ত সৌম্য অবয়বে। বড় নিঃসঙ্গ, বড় করুণ দেখাচ্ছে তাকে। হঠাৎ তার জন্য আমার মমতা বোধ হলো। বললাম, ছুটি নিয়ে চলো না, ঢাকা থেকে ঘুরে আসি শীতের আগেই। বলল, শীতের সময় যাওয়াই ভালো, কারণ চাটগাঁয়ে তো শীত বেশি, চা বাগানে তো আরো বেশি। মনে মনে ভাবলাম, কতকাল যে এই পাহাড়ি এলাকায় শীত কাটালাম, তার হিসাবও মনে নেই আজ। কত শীত, কত গ্রীষ্ম, কত বর্ষা আমার জীবনের উপর দিয়ে বয়ে গেল, নিয়ে গেল কত কি, আশা, আলো, ভালোবাসা, দিয়ে গেল কত কি, অভিজ্ঞতা, জ্ঞান, মমত্ববোধ। সবচেয়ে অধিক যা পেয়েছি তা হলো ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি। সকলকেই আমি ভালোবাসি। থিয়েটারের রঙ্গমঞ্চ নয়, জীবনের মঞ্চে অভিনয় করে আমি একজন নিপুণা অভিনেত্রী।
কেউ জানল না আমার হৃদয় কন্দরের সেই নিগূঢ়তম ট্র্যাজেডির কথা। বাস্তব জীবনে আমি কমেডি পছন্দ করি। বিয়োগান্ত নাটক, গল্প, উপন্যাস আমার চিত্তকে বড় আন্দোলিত করে। আগে মনে হতো যে ঘটনা বক্ষ পিঞ্জরের সুরক্ষিত হ্রদে ঢেউ তোলে না, তাতে মজা নেই। এখন মনে হয় জীবন তো দুঃখের। আনন্দ পেতে সেই গল্পই শুনতে হবে, সেই নাটকই দেখতে হবে, যা বিক্ষুব্ধ চিত্তে মিলনের আনন্দের স্মৃতি রেখে যায়। অনেক আনন্দ উৎসবের ভিতর দিয়ে আমাদের এবারকার শীত কাটল। ঢাকায় গিয়ে অনেকের সাথে দেখা হলো। ইলিয়াস খান কেন জানি না এবার আমাকে সঙ্গে নিয়েই অনেক জায়গায় গেল। আমাকে সঙ্গে করে সে কখনো কোথাও যেত না। আমি আমার মতো হইচই করে কাটাতাম। সে তার মতো বন্ধু-বান্ধব, ক্লাব, আড্ডা করে বেড়াতো। এবার তার ব্যতিক্রম দেখে আমার কোথায় যেন কেমন একটু অশান্তি বোধ হতে লাগলো। যদিও সারা জীবন ধরে আমি এমনটিই চেয়েছি। একদিন হাসতে হাসতে বললাম, এই যে মলি আপার বর, এবার যে আমার সঙ্গে এত বেড়াচ্ছ, আমি তো অচ্ছুত, নাকি মলিকে ভুলে গিয়েছ? নরম সুরে বলল, তোমার বড় অহংকার নীলা। এরকম কথা তার মুখেই প্রথম। শুনে একটু চমকে উঠলাম। বললাম, যা হোক, এতদিনে একটা বিশেষণ তো শুনলাম তোমার মুখে। ওটাই যত্ন করে রাখবো সারা জীবন। বাংলাদেশে ঋতু বদলের অনুষ্ঠান, তাই মার্চ মাসে যথেষ্ট গরম পড়তে শুরু করেছে। আমার যাওয়াও সব ঠিক। ছেলেমেয়েরা বাসায়। আমার স্বামীর ইচ্ছা তিনি আমাকে ঢাকায় নিয়ে এসে প্লেনে তুলে দেবেন। আমি বললাম আমার ছেলের কথা। ইশতিয়াক তো আমাকে তুলে নিয়ে আসতে পারে। তাছাড়া ঢাকায় আমার ভাই, ভাইয়ের ছেলেরা আমাকে তুলে দিবে। তোমার এত দূর থেকে যাওয়া আবার ফিরে আসা কষ্ট হবে না? একটুক্ষণ চুপ করে থেকে বলল, না, কষ্ট হবে না। আর বারণ করা ঠিক হবে না। তার দরকারি জিনিসপত্র গুছিয়ে নিলাম। তার জিনিসপত্রের খোঁজ খবর নিজে কখনো রাখিনি। কতবার যে সে বাইরে গিয়েছে, তার সব প্রয়োজনীয় জিনিস আমি গুছিয়ে দিয়ে বলেছি কোনটা কোথায়। তার কোনো অসুবিধা হয়নি। এবার আমি না থাকলে তাকে একটু অসুবিধায় পড়তে হবে, কারণ তার ভৃত্যরা বহুকাল ধরে আমার হুকুমের উপর নির্ভর করছে। তবুও ব্রিফ করে যাব কিভাবে সাহেবের কাজ তারা নিজেরাই করবে হুকুম না দিলেও। আমার টিকিট বুক হয়ে গেল যথাসময়ে ট্রেন আর প্লেনের। চাটগা থেকে যাত্রা শুরু হলো স্বামী আর পুত্রের সঙ্গে। তারপর ঢাকায় 2 দিন অবস্থান। সময় ছিল হাতে। দেখা সাক্ষাৎ হলো সকলের সাথে। অনেকে আমাকে এয়ারপোর্টে বিদায় দিতে এলো। বিদায়ের মুহূর্তে হঠাৎ বুকের ভেতরটা মুচড়ে উঠল। কারো জন্য নয়, আমার স্বামীর জন্য। যদি সে আমার সঙ্গে যেত, তবে তো 1 মাসের মধ্যে আমরা ঘুরে আসতে পারতাম। সেও আমার মতো নিঃসঙ্গ। আমি না থাকলে তার খুব কষ্ট হবে। এ কথা মনে করে আর কখনো এভাবে আমি অনুভব করিনি। সকলের সঙ্গে হাত মিলিয়ে ছেলেকে জড়িয়ে ধরলাম, কিন্তু ইলিয়াস খানের দিকে হাতও বাড়াতে পারলাম না। পাছে সিন ক্রিয়েট করে ফেলি। যেতে যেতে একবার পিছন ফিরে তাকালাম, দেখি সবার চোখেই পানি। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলাম। তারপর দ্রুত যাত্রীদের সঙ্গে সিঁড়ি বেয়ে প্লেনের ভেতরে প্রবেশ করলাম। একজন ক্রুর সহায়তায় আমার জন্য নির্দিষ্ট সিটে গিয়ে উপবেশন করলাম। জানালার পাশে আমার সিট। বাইরের দৃশ্য দেখার মোটেই ইচ্ছে নেই, তাই মাথা নিচু করে অন্তরের অস্থিরতা প্রশমিত করার চেষ্টা করছি। এমন সময় সিট বেল্ট বাঁধার ঘোষণা, সাথে এয়ার হোস্টেসের শুভেচ্ছা বাণী উচ্চারিত হলো। সচকিত হলাম। অজানার উদ্দেশ্যে একাকী যাত্রা, সেই কথাটি মনে পড়ল। হিথ্রো বিমানবন্দরে ইভা, আমার বড় বোন, যাকে কখনো আপা বলে ডাকিনি, ফরিদ ভাই, ইমন, সুমন আর পলা, ওরা সকলে আমার জন্য অপেক্ষা করছিল। অনেক দিন পর দেখা। ওরা আনন্দে অধীর হলো। ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গিয়েছে। ওরাও যেন হাতে আকাশের চাঁদ পেয়েছে। মাঝে মাঝে ওরা দেশে আসে। আমাদের চা বাগানের পরিবেশও ওরা খুব ভালোবাসে।
সেজন্যে আমাদের সঙ্গে বন্ধুত্ব খুবই প্রগাঢ়। ওদের দেখে আমার পথশ্রান্তি দূর হয়ে গেল। ভুলে গেলাম নিজের প্রিয়জনের বিচ্ছেদের যন্ত্রণা। কুশল সংবাদ শুনে আর বলেই বিলেতের প্রথম দিন কাটল। তারপর বিশ্রাম। পরের দিন ওরা টেলিক্স পাঠালো দেশে আমার নিরাপদে পৌঁছার সংবাদ দিয়ে। ওদের তখন ঠান্ডা, তবে সহ্য করা যায়। বড় আরাম বোধ হলো। ইভা ছুটি নিয়েছিল কয়েকদিনের। বাসায় একা থেকে হয়তো আমি ঘাবড়ে যাব, সেই জন্য ও বাসায় সারাক্ষণ আমার সঙ্গে। সেই ছোটবেলার কথা, কত ঘটনা। একবার বেড়াতে গিয়ে ইভাকে আম্মা রেখে এসেছিলেন খালার বাসায়। সেই শোকে আমি সারা রাত দুঃস্বপ্নের ভেতর দিয়ে কাটিয়েছিলাম। মাকে জ্বালিয়েছি, কান্নাকাটি করেছি। পরের দিন বিকেলে মা লোক পাঠিয়ে ইভাকে আনবার পর তবে আমি শান্ত হই। আর এখন কোথায় ইভা, কোথায় আমি, কোথায় ওর জগৎ, আর কোথায় আমার? আমরা যে এক মায়ের কোলে এসেছিলাম, একই ঘরে মানুষ হয়েছিলাম, তা আজ স্মৃতিমাত্র। পৃথিবীর ৮-১০ জন মানুষের মতোই ওর আমার জীবন নিজ নিজ কালের স্রোতে ধাবমান। বোন বলে জীবনের কোনো কিছুর সাদৃশ্য বা মিল নেই। ছুটির দিনগুলোতে ওরা সকলেই বাসায় থাকে। কোনোদিন সবাই মিলে দূরে কোথাও বেরিয়ে পড়ি। কখনো ইংরেজ কবি শেক্সপিয়ারের বাড়ি, কখনো অক্সফোর্ড, কেমব্রিজ ইউনিভার্সিটি, কখনো শহর থেকে অনেক দূরে। লং ড্রাইভ আমার সব সময় ভালো লাগে। ইংল্যান্ডের গ্রামাঞ্চল দেখারও আমার খুব শখ। তাও দেখা হলো অনেকবার। ওদের গ্রামগুলো যেন আমাদের দেশের শহর। আমাদের দেশটা যদি এমন হতো। বিদেশে বাঙালি মাত্রেই সজ্জন, এখানেও তাই দেখছি। সব বাঙালিরাই আপনজন। এ বাড়ি ও বাড়ি বেড়ানো আর দাওয়াত খাওয়া প্রতিটি ছুটির দিনের কাজ হয়ে দাঁড়ালো। পাল্টা ইভাও আমার আগমন উপলক্ষে ছোট ছোট পার্টি দিয়ে বন্ধু বান্ধবদের ডাকে। কি করে ওরা আমাকে আনন্দে রাখবে, কেবল সেই চিন্তাই যেন ওদের। আমি দিনের বেলায় একাই থাকি বাসায়, তবে সময় কাটে যায়। রান্নাবান্না করি আমার মনের মতন। ওদের আনন্দ আর ধরে না। মাঝে মাঝে একাই হাট বাজারে যাই, মন্দ লাগে না, পারিও। ভৃত্য পরিবেষ্টিত জীবনের বাইরে এসে যেন কেমন মুক্তির স্বাদ পাচ্ছি। এ এক নতুন অনুভূতি আমার জন্য। জীবনে কত কি দেখবার আছে, জানবার আছে, কিছুই দেখতে শুনতে পেলাম না। ওই ইলিয়াস খান, সুন্দর সুপুরুষ, একটি দুষ্ট গ্রহের মতো, না আমাকে কাছে টানলো, না দূরে যেতে দিল। ২৫ বছরের বিবাহিত জীবন আমার শুধু কান্নার ইতিহাস, আর কিছুই নয়। কেউ জানল না আমার জীবনের করুণ কাহিনী। বাইরের হাসির ছটাই সকলে দেখল।